সীমান্তের ৭ জেলায় করোনা পরিস্থিতির আরও অবনতি। সাতক্ষীরায় ১ মাসে ৪ গুণ সংক্রমণ, ২৪ ঘন্টায় মারা গেছে ৯ জন। সারা দেশেও ৩ সপ্তাহ পর সর্বোচ্চ প্রাণহানি। টানা ৩ ঘন্টার মুষলধারে বৃষ্টিতে ভেসে গেছে রাজধানী। জলজটে নাকাল নগরবাসী, দুর্ভোগ চরমে। খাল দখল হওয়াকেই দুষলেন মেয়র আতিক। ভরা বর্ষাতেও চলবে পদ্মা সেতুর নির্মাণযজ্ঞ। বৃষ্টি মাথায় রেখেই ৩ মাসের পরিকল্পনা। সেপ্টেম্বরেই শেষ হবে রোড স্ল্যাব বসানোর শতভাগ কাজ। চট্টগ্রাম রেল স্টেশন থেকে ৮ মাসে চুরি যাওয়া ফারহান ৫ মাসে বিক্রি হয় ২ বার। ৩ বার হাত বদলের পর ফিরল মায়ের কোলে। নারী চোর সহ ২ জন আটক। এবং মিতু হত্যার পর মুসার সঙ্গে যোগাযোগ ছিল সাবেক এসপি বাবুলের। আদালতে জবানবন্দি দেবার ২৪ ঘন্টার মধ্যে নিরাপত্তা চেয়ে মুসার স্ত্রী পান্নার জিডি। সময় সংবাদের সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। সীমান্তবর্তী ৭ জেলায় করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ। আজ দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলেই মারা গেছেন ৭ জন করোনা রোগী। এ অবস্থায় জেলাগুলোতে লকডাউন দেওয়া জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৩ সপ্তাহ পর একদিনে সর্বোচ্চ ৪১ জন মারা গেছেন। শনাক্ত হয়েছেন ১৭৬৫ জন। সীমান্ত জেলাগুলোতে করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। অন্যদিকে ভারতীয় ভ্যারিয়েন্টের ভয়ে আতঙ্কে সেখানকার লোকজন। মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। গেল ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। এদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, নাটোরের ২ জন, নওগাঁ ও রাজশাহীর ১ জন করে রোগী মারা গেছেন। এখনো চিকিৎসাধীন ১৩৪ জন। অত্যন্ত আতঙ্কের মধ্যে আমরা দিন পার করছি। যদিও দ্বিতীয় ডোজ সম্পূর্ণ করছি, তারপরেও ভয়ে আছি সব সময়ের জন্য। আমাদের রোগীরা এত দেরিতে আসতেছে, স্যাচুরেশন এত কমে যায়। যদি এখানে আমরা সিটি স্ক্যান লাংসে করতাম, দেখা যেত লাংসে কত পার্সেন্ট ইনভলভ হয়েছে। যত লাংসের ক্ষতি হবে তার অক্সিজেন বেশি লাগবে। মাত্র ১ মাসে সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা ৩৭% বৃদ্ধি পেয়েছে। স্থানীয় মেডিকেলে ৪২ জন করোনা রোগী চিকিৎসাধীন, আর আইসিইউতে ভর্তি ৩ জন। এটা থেকে প্রতিরোধ করার জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১১০ জন রোগী ভর্তি ছিল, তার মধ্যে ৪২ জনই করোনা পজিটিভ। অস্বাভাবিক হারে নাটোরে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৩৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১৭ জন করোনা পজিটিভ হয়েছেন। বর্তমানে সদর হাসপাতালে ৩১ বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছেন ৩২ জন করোনা রোগী। টোটালি দোকানপাট সবকিছু যদি বন্ধ করে 7 দিন লকডাউন দেওয়া যায় তাহলে তো রোধ করা সম্ভব। যে হারে করোনা রোগী বাড়ছে তাতে আরও আপনার বেডের দরকার। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩ জন। এখানে সংক্রমণের হার ১৫%, আর মৃত্যুর হার পৌঁছেছে ৩%। আমরা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছি। ইন্ডিয়ান ভেরিয়েশনটা আমাদের দেশে চলে আসে, আমাদের দিনাজপুরে চলে আসে, তাহলে আমরা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যাব। যশোরে করোনা শনাক্ত হওয়া ৭০ জনের মধ্যে ভারত ফেরত ৬ জন রয়েছেন। অন্যদিকে হিরি স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় ট্রাক চালকদের স্বাস্থ্যবিধি মানায় অনীহা থাকায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। মের প্রথম সপ্তাহে ১২% রোগীর দেহে করোনা ভাইরাস পাওয়া গেলেও মাস শেষে বেড়ে ৪৯% দাঁড়ায়। বাজারঘাট ও বিপণী বিতানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ঈদের আগে বিভিন্ন জেলায় ঘরে ফেরা মানুষ ও ভারত ফেরতরা সাতক্ষীরায় আসার পরই সংক্রমণ বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সীমান্ত জেলা সাতক্ষীরার প্রায় ২৫ লাখ লোকের বাস। এ জেলার সাথে ভারতের রয়েছে ১৩৭ কিলোমিটার সীমান্ত। পরিসংখ্যান বলছে ভারত প্রত্যাগত পাসপোর্ট যাত্রী সাতক্ষীরায় আসার পর করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। ভারত থেকে আগত ৩৩৭ জনের মধ্যে ১৭ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। তাছাড়া সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে স্বাস্থ্যবিধির নিয়ম না মেনেই অবাধে ঢুকছে ভারতীয় পণ্যবাহী ট্রাক। আবার বাজারঘাট ও মার্কেটগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আক্রান্তের সংখ্যা এতই বৃদ্ধি পেয়েছে যে করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থান না পাওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালেও ২৩ জন করোনা উপসর্গের রোগীকে ভর্তি করা হয়েছে।
সিভিল সার্জনের মতে ঈদের আগে ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে বাড়ি আসার পরই সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। সামগ্রিকভাবে আমাদের পজিটিভিটি রেট 35%, 35%। তো এটা আসলে তো চিন্তার বিষয়। ঈদের পরে বাড়ার একটা কারণ আমরা যেটা চিন্তা করছি যে লোকজন বিভিন্ন জায়গা থেকে বাড়ি এসেছে, ঢাকা থেকে বাসায় এসেছে, তারা ঈদের সময় একজন আত্মীয় স্বজনের বাড়ি গিয়েছে, দাওয়াত খেয়েছে। এই কারণে যে মিক্সিং হওয়ার কারণেই কিন্তু এটা আসলে বৃদ্ধি পেয়েছে। তবে জেলা প্রশাসক জানালেন, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসা বাংলাদেশিদের কারণে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সকল তথ্য উপাত্ত পর্যালোচনা করা হবে এবং আগামী 3 তারিখে এই কমিটি আবারও বসবে, বসে সেখানে সিদ্ধান্ত নেবে যে কি করবে। এদিকে সীমান্তে টহল বাড়িয়ে দেওয়ার সাথে সাথে যারা মাদক ও গরু ব্যবসার সাথে জড়িত তাদের বাড়ি ও গতিবিধি নজরদারিতে রাখা হয়েছে বলে জানালেন বিজিবির কর্মকর্তা। যে সকল ব্যক্তিবর্গ এই ভূত বা মানব পাচারের সাথে জড়িত আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদের বাসায় উপর নজরদারি এবং তাদের মুভমেন্টের উপর নজরদারির ব্যবস্থা করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত 1585 জনের দেহে করোনা জীবাণু পাওয়া গেছে, যার মধ্যে 47 জন মারা যান। এছাড়া করোনা উপসর্গ নিয়ে 209 জন মারা গেছেন। সময় সংবাদ, সাতক্ষীরা। এদিকে ফাইজারের টিকা প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে লাগবে আরও কিছুদিন। তবে ইতোমধ্যে যারা নিবন্ধন করেছেন তাদের মধ্য থেকেই 50,000 মানুষকে বাছাই করা হবে এই টিকার জন্য। টিকা পর্যালোচনা বিষয়ক জাতীয় কমিটির এক সদস্য মনে করেন, শিশুদের উপর প্রয়োগ উপযোগী এই টিকার আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন ও প্রতিবন্ধী শিশুদের আনা যেতে পারে। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। কোভিশিল্ড ও সিনোফার্মের পর তৃতীয় কোনো ভ্যাকসিন হিসেবে দেশে এখন মজুদ ফাইজারের 1,620 ডোজ টিকা। টিকা বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এটি প্রথম চালান। রাজধানীর মহাখালীতে আল্ট্রা লো ফ্রিজারে রাখা এই টিকা প্রয়োগের বিষয়ে এখনও কর্মপরিকল্পনা চূড়ান্ত করেনি স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রাথমিকভাবে পরিকল্পনা রয়েছে অতি শীতল তাপমাত্রায় রাখার উপযোগী এই টিকা ঢাকার বাইরে বিতরণে অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকায় প্রয়োগ করা হবে রাজধানীতে। আর ইতিমধ্যে যারা নিবন্ধন করেছেন তাদের মধ্য থেকেই অগ্রাধিকার ভিত্তিতে বাছাই করা হবে 50,000 মানুষকে। তবে কবে নাগাদ শুরু হবে টিকা দেয়া সেটি চূড়ান্ত হয়নি এখনো। লট রিলিজের একটি ব্যাপার আছে, ডিজি ড্রাগের কাছ থেকে আরেকটি অনুমতি পেতে হবে এই ভ্যাকসিনটি ব্যবহার করবার বিষয়ে। কাজে এই প্রক্রিয়াগুলো শেষ হতেও কয়েকটা দিন সময় লাগবে। এর মধ্যে বাকি আলাপ আলোচনাগুলো শেষ করে আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দেব। অগ্রাধিকার তালিকাটি কিন্তু পরিবর্তিত হয়নি, কাজেই ফাইজার ভ্যাকসিনও অগ্রাধিকার যারা আছে তাদের মাঝখান থেকেই পাবেন। টিকা প্রয়োগের বিষয়ে সরকারকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে টিকা পর্যালোচনা বিষয়ক জাতীয় কমিটি নাইটেক। ফাইজারের টিকার বিষয়ে এখনও চাওয়া হয়নি এ কমিটির মতামত। যদিও এ কমিটির এক সদস্য মনে করেন, যেহেতু 12 বছর বা তার বেশি বয়সীদের জন্য উপযোগী ফাইজারের টিকা, সেক্ষেত্রে মানবিক দৃষ্টিকোণ থেকে বিশেষ শিশুদের এই টিকার আওতায় এনে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো দরকার। এই শিশুদেরকে বাড়িতে একটানা এইভাবে রাখা খুব কঠিন। স্কুলে গেলে সেই পরিবেশে তারা ভালো থাকে এবং এই শিশুদের কেউ কেউ ওবেসিটিতে ভোগে এবং আমরা জানি করোনাতে ওবেসিটি একটা বিশেষ ঝুঁকি বহন করে। সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে এদেরকে দেয়াটা একটা যৌক্তিক সিদ্ধান্ত হবে। দেশে কোভিশিল্ড ও সিনোফার্ম মিলে টিকা দেওয়া হয়েছে প্রায় 1 কোটি ডোজ। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সকালে টানা 3 ঘন্টার বৃষ্টিতে জলজট আর যানজটে নাকাল রাজধানীবাসী। বিভিন্ন সড়কে হাঁটু পানি হাওয়ায় যাতায়াতে চরম দুর্ভোগে পোহাতে হয় নাগরিকদের। যানবাহন না পেয়ে নোংরা দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে গন্তব্যে ছুটতে দেখা যায় অফিসগামীদের। আবহাওয়া অফিস জানায়, ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত ঢাকায় 85 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার ভোর থেকে কয়েক ঘন্টার ঝুম বৃষ্টিতে তলিয়ে যায় অলিগলি রাজপথ। বেশিরভাগ এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এমন পরিস্থিতিতে যারাই ঘর থেকে বের হয়েছেন তাদেরকেই পড়তে হয়েছে বিপাকে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ। পুরো পানি উঠে গেছে, ওদিক দিয়ে পুরো মনে করি হ্যান্ডেল ঘুরানো যাচ্ছিল না, খুবই খারাপ অবস্থা রাস্তায়। 1.5 ঘন্টার উপরে লাগলো আসতে। আজকে যে অবস্থা মনে হচ্ছে যে আপনার নৌকা যদি ছেড়ে দিই আমরা রাস্তায়, নৌকা ইজিলি চলবে। এই রাস্তা দিয়ে টয়লেটিং আর বালুর জ্বালা, হারা যায় না, আর বোতলের জ্বালা। পাড়া মহল্লার ময়লা দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে প্রধান সড়কে পৌঁছেও যানবাহনের সংকটে গন্তব্যে পৌঁছতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় তাদের। কেউ কাক ভেজা হয়ে পায়ে হেঁটেই যান গন্তব্যে।
পানি ঢুকে বন্ধ হয়ে যায় বিভিন্ন যানবাহন। সেই সঙ্গে অদেখা নানা খানাখন্দকের ঝক্কি কয়েক গুণ বাড়ায় ভোগান্তি। জলজটের কারণে রাজধানী জুড়েই দেখা দেয় অসহনীয় যানজট। অনেক পানি, যার কারণে একদম গাড়ি বন্ধ হয়ে গেছে, গাড়ি পুরো ডুবে গেছে পানির কারণে। বাড়া নামার লোক বাসায় তো জমা ভরে এলো, পানি এইভাবেই ওঠে আর এইভাবেই কষ্ট করে সবাই যাতে হয়। বুধবারও ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিটা আপনার কালকে থাকার সম্ভাবনা আছে, তারপরে 3 তারিখের পরে থেকে এটা আপনার কমে দিকে দেবে। 3 তারিখ থেকে গ্রাজুয়ালি কমতে শুরু করবে। সড়কের পাশের ড্রেনগুলোতে আবর্জনা ফেলার কারণেই অল্প বৃষ্টিতে এমন ভোগান্তি পোহাতে হয় বলে মত নগরবাসীর। মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র জলজটের সৃষ্টি হয়েছে, আর এতে ভোগান্তির শিকার হয়েছেন নাগরিকরা। তারা বলছেন যে আগামী বর্ষা মৌসুমের আগে যদি এই ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা না যায় তাহলে এই ভোগান্তি বাড়বে বহুগুণ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সামান্য বৃষ্টিতেই রাজধানী জুড়ে জলাবদ্ধতা একটি পুরনো সমস্যা। প্রতি বর্ষায় দুর্ভোগ যেন নিয়তি হয়ে দাঁড়ায় রাজধানীবাসীর। জলজট নিরসনে বারবার উদ্যোগ নিয়েও কাজের কাজ কিছুই হয় না। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাপনা ও খালগুলো দখল হয়ে যাওয়ায় জমে থাকে পানি। তবে বিষয়টি স্বীকার করে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন উত্তরের মেয়র। বৃষ্টি হলে জলজটের এই চিত্র রাজধানীবাসীর চেনা, ভোগান্তিও যেন অভ্যাসে দাঁড়িয়েছে। সমাধানের পথ বারবার বাতলে দেওয়ার পরও সংকট আছে আগের জায়গাতেই। জাতীয় নদী রক্ষা কমিশনের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, রাজধানী জুড়ে ৬৫টি খাল রয়েছে, যেগুলো জলাবদ্ধতা থেকে রক্ষা করছিল ঢাকাকে। দখল আর ভরাটে অস্তিত্ব নিয়ে সংকটে এই খালগুলো। জলাবদ্ধতার অন্যতম কারণ এটাই। একমত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামও। নগরীর খালগুলোর ২৬টি এরই মধ্যে ঢাকা ওয়াসার কাছ থেকে বুঝে নিয়েছে ২ সিটি কর্পোরেশন। বাকি খালগুলো উদ্ধার করতে পারলে কিছুটা হলেও সমাধান মিলবে। কল্যাণপুরে যে খালটি ১৭৩ একর জমি হলো রিটেনশন পন্ড, সে ১৭৩ একর মধ্যে মাত্র ৩ একর আছে, আর বাকি ১৭০ একর দখল হয়ে গেছে। ওই রূপনগর খালের জন্য টোটাল পানি উপচায় পড়ে যাচ্ছে। সুতরাং ড্রেনের পানি তো খালে গিয়ে পড়তে হবে, খালের পানি নদী থেকে পড়তে হবে। ঢাকা শহরে খাল দূষণ এবং খাল দখল এটি একদিনে সম্ভব না, কিন্তু একটু বলতে পারি আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। তবে ড্রেনেজ ব্যবস্থা না পাল্টালে পরিস্থিতির উন্নতি হবে না বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। পরিকল্পিতভাবে সমন্বিত উদ্যোগ এবং বৃষ্টিপাত থেকে শুরু করে নদী পর্যন্ত জলের প্রবাহ ধারা নিশ্চিত করার টোটাল ব্লু নেটওয়ার্ক নিশ্চিত না করা পর্যন্ত আমরা এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবো না। বিভিন্ন সংস্থার কাছ থেকে আরও ১৭টি খাল ২ সিটির আওতায় নেয়ার প্রক্রিয়া চলছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার আশেপাশের বিভিন্ন জেলার মানুষও ভোগান্তিতে পড়েন বৃষ্টিতে। সাভারে ইপিজেড টঙ্গীর সড়কের ৫ কিলোমিটার এলাকা জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। মানুষের দুর্ভোগ আরও বাড়ায় ঘন্টার পর ঘন্টার যানজট। এই অবস্থার জন্য ড্রেনেজ ব্যবস্থাপনাকেই দায়ী করছেন এলাকাবাসী। সাভারে কয়েক ঘন্টার বৃষ্টিতে বাইপাল থেকে নরসিংহপুর পর্যন্ত প্রায় ৩.৫ মাইল এলাকা জুড়ে সৃষ্টি হয় জলজটের। বসতবাড়ি থেকে দোকানপাট, সিএনজি স্টেশন সব জায়গায় হাঁটু পানি। আশেপাশের ড্রেনগুলোতে ময়লা জমে জলাবদ্ধতায় দুর্ভোগ বাড়িয়েছে এলাকাবাসীর। ১,৮৬,০০,০০০ টাকার কম্প্রেসার, ১,২৬,০০,০০০ টাকার জেনারেটর, আরএমএস রুম, মানে সমস্ত কিছু পানির তলে। বাসায় আমাদের পানি উঠছে মাথা পর্যন্ত, আমরা বাচ্চা নিয়ে রান্না বান্না করতে না। ঘুমের তনে চেতন পাইছি পানির জন্য, বিছনা বাটি সবকিছু ভিজে গেছে, পানি নামতাছে না। ড্রেনের কাজ করে এটা ময়লা এখানে ফেলাই দেখে, এটা সরকার দেখে না, পৌরসভায় বা উপজেলার থেকে দেখা হয় না, এই জন্য আর কি সমস্যা নাই। শিল্প কারখানা থেকে নিঃসৃত বর্জ্য ড্রেনের পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ। যতটুকু কাজ করার কথা তার চেয়ে অনেক বেশি গুণ করতেছে। 50টার উপরে ফ্যাক্টরি একাধারে তাদের ওয়াশিং এর পানি আমাদের রাস্তায় দিয়ে দিচ্ছে। এদের আলাদা ড্রেনেজ ব্যবস্থা থাকার কথা। একই অবস্থা গাজীপুরেও। টানা বৃষ্টিতে গাজীপুর সিটি কর্পোরেশনের এরশাদনগর স্টেশন রোড সহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তারাগাছ থেকে টঙ্গী পর্যন্ত ৭ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজটের। ভুক্তভোগীদের অভিযোগ, অল্প বৃষ্টিতেই ভোগান্তি পোহাতে হয় তাদের। এই ড্রেনে প্রতিবার বৃষ্টি হলে পানি ফুলে যেতেছে, আমাকে ঘরে পানি যেতেছে, আমরা অনেক অশান্তির ভিতরে আছি। তাদেরকে ফোন দিলে তারা এই জায়গাতে আসে না। ক্যাবিনেট, ওয়ার্ডরোব, ড্রেসিং টেবিল, খাট
সমস্ত মাল সামান সব পানি নিচে। 5 ঘন্টা যাবত এই পানি আটকে আছে এবং এই যে সিএনজি স্টেশন, তারপরে এই দোকান, ওই দোকান, পাশাপাশি আমাদের যে দোকান আছে সব কয়টা দোকানই বন্ধ। 3 ঘন্টা থেকে জাম ঠেলতে আসতেছি, সারা রাস্তা আবার পানি, এক হাঁটু করে পানি। শিল্পাঞ্চল হয় দীর্ঘ সময়ের এই জলজটে বাধার সম্মুখীন হয় জরুরি কার্যক্রম। সাদিয়া আফরিন, সময় সংবাদ। বিদেশি মার্বেল পাথরের রং বেরঙের নকশা। গাজীপুরের হাজী আব্দুস সাত্তার দারুল উলুম মসজিদে যেন স্থাপত্য শৈলের অনন্য দৃষ্টান্ত। নজরকাড়া মসজিদটি নিয়ে আরও জানতে চোখ রাখুন সংবাদের শেষাংশে। ভরা বর্ষাতেও চলবে পদ্মা সেতুর কাজ। প্রকল্প পরিচালক বলছেন, আগামী 3 মাসের বৃষ্টির কথা মাথায় রেখেই সাজানো হয়েছে পরিকল্পনা। জুন মাসেই শেষ হবে রোড স্ল্যাব বসানোর 95 কাজ। সেপ্টেম্বর নাগাদ রেলিং বসানোর পরই শেষ হবে মূল সেতুর অবকাঠামোগত নির্মাণ। সাইফুল ইসলামের ক্যামেরায় রাশেদ লিমনের রিপোর্ট। হঠাৎ আলোর ঝলকানি নয়, চির আলো হয়ে কংক্রিটের এই সেতু যেন বাংলাদেশের স্বপ্ন হয়ে দাঁড়িয়ে। এই আলো জল করে দিনে রাতে, মুহূর্তেই মিলিয়ে যায় না, যেন চিরস্থায়ী বাস্তব স্বপ্ন। স্বপ্নের সেতু নিজের টাকায় গড়া, দিনরাত এক করে চলছে 3 শিফটে কাজ। এই মুহূর্তে সবচেয়ে বেশি মনোযোগ স্ল্যাব আর রেলিং বসানোর কাজে। প্রথমে ক্রেনে করে স্ল্যাবটি তুলে বসানো হয়, পরে বিশেষ এক ধরনের গাম জিনপি দিয়ে 2টি স্ল্যাবকে যুক্ত করে সেটি স্থায়ী করতে বিশেষ কেবলে যুক্ত করা হয়। 19টা ওয়্যার হবে, তখন আবার জগ সেটিং হবে। একটা করে স্ল্যাব দিয়ে সেটিং করে আনার পরে এখানে ড্রামাস করে একটা শিফটে আপনার 5টা ম্যাক্সিমাম 6টা স্ল্যাব বসাইতে পারি। রোড স্ল্যাব বসানোর কাজ শুরু হয় 4টি ভাগে। প্রথম ভাগের কাজ 100% শেষ, দ্বিতীয় ভাগে বাকি 1টি পিয়ার, তৃতীয় ভাগে বাকি মাত্র কয়েকটি স্ল্যাব, আর চতুর্থ ভাগে 60% কাজ শেষ। মোট রোড স্ল্যাব 2917টির মধ্যে বসানো হয়েছে 2565টি, আর 2959টি রেল স্ল্যাবের মধ্যে বসেছে 2761টি। কিছুটা পিছিয়ে প্যারাপেট ওয়ালের কাজ হয়েছে 10 ভাগ। 88-89% আমাদের স্ল্যাব রোডওয়ে স্ল্যাব বসানো হয়ে গেছে, আর রেলওয়ে স্ল্যাবও প্রায় 3000-এর কাছাকাছি আছে। সেখানে আমাদের 93% প্যারাপেট ওয়াল, এটার কাজ আমাদের মাত্র 10%-এর উপরে বসানো হয়েছে, কাস্টিং সব হয়ে গেছে। এরই মধ্যে উকি দিচ্ছে বর্ষা মৌসুম। সেতু কর্তৃপক্ষ বলছে সেই ভাবনা থেকেই সাজানো হয়েছে আসছে 3 মাসের পরিকল্পনা। সেপ্টেম্বরে শেষ হবে স্ল্যাব বসানোর কাজ। উইদিন সেপ্টেম্বর আমাদের সবগুলো স্ল্যাব বসে যাবে। বর্ষা আসবে এটা কোনো আমাদের অজুহাত হওয়া উচিত না, কারণ বর্ষা প্রতি বছরই আসে। যখন আপনি পরিকল্পনা করবেন এটাকে মাথায় রেখেই করতে হবে। বর্ষার পরে শুরু হবে সেতুর রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ। গুনে গুনে আর 12টি মাস, তার মানে 1টি বছর। এই জুনে দাঁড়িয়ে সেতু কর্তৃপক্ষের আত্মবিশ্বাসী উচ্চারণ, আসছে জুনেই খুলে দেওয়া হবে স্বপ্ন সেতুর দ্বার। আর তাহলে কেবলমাত্র দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার সঙ্গে রাজধানীর সংযোগে স্থাপন হবে এমনটাই নয়, এর মাধ্যমে গোটা দেশের আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে, এমনটাই মনে করে সাধারণ মানুষ। রাশেদ লিমন, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বছর বছর বাজেট বরাদ্দ বাড়লেও কমে না স্বাস্থ্য খাতের ভোগান্তি। এমনকি বরাদ্দ দেয়া অর্থ ঠিকমতো ব্যয়ও করতে পারে না স্বাস্থ্য মন্ত্রণালয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প পরিচালক নিয়োগে অনিয়ম, ঠিকাদারদের গাফিলতি আর কেনাকাটায় অসাধু সিন্ডিকেটের কবল থেকে বের হতে পারছে না মন্ত্রণালয়টি। জুবাইর ফয়সালের রিপোর্ট। মানুষ অর্থ ব্যয় করবে, বিনিময়ে পাবে সর্বোচ্চ সেবা। কখনো আবার কারো অর্থ না থাকলেও সেবা দিতে হয় রাষ্ট্রকে। বলছি চিকিৎসা খাতের কথা। সম্ভবত দেশে যে কটি সেবা খাতের উপর মানুষ অতিমাত্রায় নির্ভরশীল, তার মধ্যে স্বাস্থ্যই শীর্ষে। এবার দেখি বাস্তব চিত্র কি বলছে। 2010 সাল থেকে গড়ে 2500 কোটি টাকা করে বেড়েছে স্বাস্থ্যের বাজেট, আর বর্তমানে প্রতি বছর দেশের প্রত্যেকটি সরকারি হাসপাতাল থেকে অর্থের বিনিময়ে রোজ চিকিৎসা সেবা নেন গড়ে 650 মানুষ। কিন্তু ক্যালেন্ডারের পাতা বদলালেও হাসপাতালের সেবা নিয়ে রোগী আর স্বজনদের অভিজ্ঞতা বদলায় না। বুয়ারে ধরে টাকা দাও, দারোয়ানকে ধরে টাকা দাও, ওই যে সিটে দিয়েছে 15 নম্বর সেখানে যাও, টাকা ছাড়া তার সিট দিতেছে না। অল্প যে খরচের চিকিৎসাগুলো
যেগুলো পাওয়া যায় বাকিগুলো পাওয়া যায় না। সবগুলো টেস্ট যদি আমরা এইখানে করতে পারতাম তাহলে হয়তো আমাদের জন্য ভালো হইতো। যদিও নতুন বাজেটেও স্বাস্থ্যে বরাদ্দে সর্বোচ্চ উদারতা দেখাবে সরকার, এমন তথ্যই দিলেন পরিকল্পনা মন্ত্রী। তবে স্বচ্ছতার সঙ্গে কেনাকাটা আর প্রকল্প বাস্তবায়নে স্বাস্থ্য খাতের দুর্বলতার কারণে উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলেও আক্ষেপ তার। কোভিডের জন্য তারা মোটো তৈরি ছিল না, টাকা এবারও তাদের বাজেটে বেশি দেওয়া হয়েছে ভ্যাকসিন ইত্যাদি সব ব্যাপারে, কিন্তু তাকে তো করতে হবে। উই আর টিম প্লেয়ার, আমি তাকে পাস দেবো কিন্তু তার খেলাটা আমি খেলতে পারবো না। করোনাকালে বরাদ্দ বাড়ানোকে ইতিবাচকভাবেই দেখছেন স্বাস্থ্য অর্থনীতিবিদরা, কিন্তু অসাধু সিন্ডিকেটের কবল থেকে স্বাস্থ্য সেবা খাত বের হতে না পারলে কোনো উদ্যোগই কাজে আসবে না বলেই মনে করেন তারা। অযোগ্য ব্যক্তি যে সে হচ্ছে যে সাধারণত পিডি নিয়োগ প্রসেসে আমাদের এগিয়ে থাকে, ডেভেলপমেন্ট বাজেটের একটা বড় অংশ খরচ করতে পারছে না। নানা রকমের সিন্ডিকেট চক্র এখানে আছে, এই সিন্ডিকেট চক্রই নিয়ন্ত্রিত করে যেটা হচ্ছে যে কে কাজটা পাবে। অনেক সময় তবে দেখা যায় যে 5 বছরের প্রজেক্ট সেটা 10 থেকে 12 বছরেও কোনো কোনো সময় রূপ নেয়। চলতি অর্থ বছরের চেয়ে প্রায় 4000 কোটি টাকা বাড়িয়ে 2021-22 অর্থ বছরে স্বাস্থ্য খাতে 34,343 কোটি টাকা বরাদ্দ দিতে যাচ্ছে সরকার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে রান্না করে শিক্ষার্থীদের খিচুড়ি বিতরণের প্রস্তাব ফেরত পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক বৈঠকে খিচুড়ির পরিবর্তে অন্য কোনো খাবারের ব্যবস্থা করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া উন্নয়ন প্রকল্প কিংবা কলকারখানা স্থাপনে সময় মতো ছাড়পত্র দিতে না পারলে পরিবেশ অধিদপ্তরের তোয়াক্কা না করেই কাজ শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জুবায়ের ফয়সালের আরও একটি রিপোর্ট। প্রাথমিকে ঝরে পড়া রোধে বিশ্বে অনন্য এক উদাহরণ বাংলাদেশ, যে সাফল্য ধরে রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই রয়েছে কঠোর নির্দেশনা। কিন্তু মঙ্গলবার একনেক সভায় দেখা গেল ভিন্ন এক কাণ্ড। টেবিলে তোলা হয়েছিল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের দুপুরের খাবার বিতরণে 17,089 কোটি টাকা ব্যয়ের 5 বছর মেয়াদী স্কুল মিল প্রকল্পটি। কিন্তু দেখা গেল অসঙ্গতিপূর্ণ প্রস্তাবনায় ভরা প্রকল্পটি। যদিও প্রায় 1.5 বছর ধরে চলমান পরিকল্পনায় এমন অসঙ্গতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এই বিষয়ে কোনো সদুত্তর মেলেনি পরিকল্পনা কমিশন থেকে। মাননীয় প্রধানমন্ত্রী যে দুটো কথা বলেছেন সেটি হচ্ছে, একটা হলো যে ঠিক যে প্রতিদিন খিচুড়ি রান্না করা এইটা আসলে উদ্দেশ্য হতে পারে না, মেল দিতে হবে, বাট যে ফর্মে মেল দিতে হবে সেই ফর্মে আসেনি। সভায় উন্নয়ন প্রকল্প কিংবা কলকারখানা স্থাপনে পরিবেশ অধিদপ্তরের অনাপত্তিপত্র নিয়ে অসন্তোষ দূর করতেও এগিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্দেশ দিলেন, নির্ধারিত সময়ে ছাড়পত্র না দিলে সংস্থাটির জন্য আর অপেক্ষা নয়। ছাড়পত্র দেরি হয়, ফলে আমাদের বাস্তবায়ন দেরি হয়। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে না, এটা ওপেন এন্ডেড হতে পারে না। এই সময়ের মধ্যে যদি তারা ছাড়পত্র না দেয় বা কোনো মন্তব্য না দেয়, ধরে নেওয়া হবে যে তাদের কোনো আর আপত্তি নাই। নারায়ণগঞ্জে বিজিবির অবকাঠামো উন্নয়ন প্রকল্পে অনুমোদন দিয়ে কমিশন জানায়, রাজধানীর চারপাশ সুরক্ষিত রাখতেই নেওয়া হচ্ছে উদ্যোগ। ঢাকার চারদিকে সমস্ত শিল্প প্রতিষ্ঠান এগুলি গড়ে উঠেছে, তাছাড়াও আরও বিভিন্ন ধরনের সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়, সেরকম সিচুয়েশনে যাতে তারা হেল্প করতে পারে, এর জন্য এটা করা হয়। অর্থ বছরের 25তম সভায় বঙ্গবন্ধু মহাকাশ দর্শন কেন্দ্র, লক্ষ্মীপুরের 2 উপজেলাকে মেঘনার ভাঙ্গন থেকে রক্ষাসহ 9টি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক, যা বাস্তবায়নে খরচ হবে 5,239 কোটি টাকা। বাংলাদেশের উদীয়মান অর্থনীতির। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম রেল স্টেশন থেকে এক নারী চুরি করেন 8 মাসের ফারহানকে। এরপর এক সহযোগীকে নিয়ে 5 মাসে শিশুটিকে বিক্রি করেন 2 বার। শেষ রক্ষা হলো না তাদের। হবিগঞ্জ থেকে উদ্ধার করা হলো শিশুটিকে। ফারহানের মায়ের তৎপরতায় দুজনকেই জালে আটকাতে সক্ষম হয় পুলিশ। শাকপাটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মায়ের কোলে পরম নির্ভরতায় ঘুমিয়ে 13 মাস বয়সী ফারহান মাত্র 8 মাস বয়সে 12 ডিসেম্বর চট্টগ্রাম রেল স্টেশন থেকে চুরি হয়ে যায় সে। 5 মাসে তাকে 2 বার বিক্রি করা হয়েছে, হাত বদল হতে হয়েছে 3 বার। অবশেষে সিলেটের হবিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মায়ের কোলে ফিরল ফারহান। বাচ্চার মা ওয়াশরুমে গিয়েছিল, বাচ্চা ঘুমিয়েছিল, তখন ওই যে আসামি মেয়েটা, এই মেয়েটা তাকে চুরি করে সিলেটে নিয়ে 2 বার বিক্রি করে। শিশু সন্তানকে হারিয়ে হাল ছাড়েননি মা তসলিমা বেগম। চোরের সন্ধানে তিনি ঘুরে বেরিয়েছেন এক জেলা থেকে আরেক জেলায়। শেষ পর্যন্ত সিলেটে পেয়ে যান শিশু চোর সুলতানা বেগমকে। গাতা মুচ্ছে দিয়ে কাপড় চুপুর ফরাইয়া তারপর হে আইছে, হ্যাঁ এরকম আছে, তুমি কাপড় চুপুর দুইয়া নাও, তারপর আমি তোমার বাচ্চা নিয়ে কালনা দিই।
তারপর সে খেলনা দিয়ে গেছে অন কাপড় চোপড় ধুয়ে আইছি যেখানে খেলনা দিতে গেছে এখানে ধুইতে গেছি পাইছি না। ফারহানকে উদ্ধারের পর আটককৃত দুজনকে চট্টগ্রাম এনে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। মিথ্যা তথ্য দিয়ে শিশুটিকে বিক্রির কথাও স্বীকার করেছে তারা। আমাকে বলছে যে ছেলের মা মারা গেছে বাবা নিশা করে হইরা বাচ্চাটা মতন রাখছে আর আমি বাচ্চাটা দিছি আমার ফুফতুল ভাই বাচ্চন। স্টেশন পাইয়া নিয়ে গেছি স্যার, ওর মাটাকে না বললে এটাই আমার অপরাধ স্যার। আমি 900 টাকায় নিছি স্যার, আর কোনো টাকা টোকা নিয়ে নেই স্যার। শিশু চুরির এই ঘটনায় আগেই কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মিতু হত্যার পর নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত কিলার মুসার সাথে যোগাযোগ ছিল সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের। গ্রেফতার এড়াতে দুজনকে হুমকি দিয়েছিলেন। এসব তথ্য জানিয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার 24 ঘন্টার মধ্যে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন মুসার স্ত্রী পান্না আক্তার। পার্থপ্রতিম বিশ্বাসকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বহুল আলোচিত মিতু হত্যা মামলার তদন্তে নতুন মোড় এনে দিয়েছেন বাবুল আক্তারের ঘনিষ্ঠ সোর্স ও কিলিং মিশনের প্রধান মুসার স্ত্রী পান্না আক্তার। আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পান্না আক্তার জানিয়েছেন হত্যাকাণ্ডের পরপরই গ্রেফতার এড়াতে সতর্ক থাকার জন্য মুসাকে একটি TNT নম্বর থেকে ফোন দিয়েছিলেন বাবুল আক্তার। যে ফোন রিসিভ করেছিলেন মুসার স্ত্রী পান্না আক্তার নিজেই। এমনকি কোনো জটিলতা হলে পুলিশের কাছে মুখ খুলবে বলে সোর্স মুসা পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে হুমকিও দিয়েছিল বলে দাবি তার। মুসাকে সাবধান থাকতে বলা হয়েছে। কেন সাবধান থাকতে বলেছে? যে মুসা কোথায় আছে, বাসার বাইরে আছে। তো বললো যে মুসা আসলে তাকে একটু সাবধান থাকতে বললো। তখন ওকে জিজ্ঞেস করা হলো যে উনি কে বলতেছে, তো বললো যে বললে হবে আমি বাবুল আক্তার। আমার ফ্যামিলির যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি মুখ খুলব। এই ফোনটার কনভারসেশনটা শুনে মুসার স্ত্রী পান্না আক্তার তাকে জিজ্ঞেস করলো যে কলটা কে করেছিল, তখন ও বললো যে বাবুল আক্তার স্যার করেছিল। এদিকে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে জীবন নিয়ে শঙ্কায় রয়েছেন পান্না আক্তার। জবানবন্দি দেওয়ার 24 ঘন্টার মধ্যেই নিরাপত্তা চেয়ে তিনি মঙ্গলবার দুপুরে রাঙ্গুনিয়া থানায় জিডি করেন। অবশ্য 2016 সালে ডিবি পুলিশ পরিচয়ে মুসাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ জানিয়ে আসছিলেন পান্না আক্তার। যেহেতু আগে কয়েকবার আমাকে 2016 সালে হুমকি দেওয়া গেছিল, নাম্বারগুলো আমি রাখতে পারিনি। তো কালকে কোর্টে যখন আমি জবানবন্দি দিছি, আমার নিরাপত্তা বা আমার পরিবার বা আমার ছেলের জন্য আমি একটা সাধারণ রাইড করতে আসছি। তাকে বিভিন্ন মোবাইল নাম্বার থেকে হুমকি দিয়েছিল, সেই মোবাইল নাম্বারগুলো সে সংরক্ষণ করতে পারে নাই। তো সে কালকে যেহেতু সে বিজ্ঞ আদালতে একটা জবানবন্দি দিয়েছে, সেই জন্য তার উপরে তাকে ক্ষতি করার জন্য হয়তো অজ্ঞাতনামূলক করার চেষ্টা করতে পারে, সেই জন্য সে একটা জিডি করেছে। স্ত্রী মিতুকে হত্যার অভিযোগে গত 12 মে গ্রেপ্তার হওয়া সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার বর্তমানে ফেনী কারাগারে রয়েছে। 5 দিনের রিমান্ড শেষে বাবুল আক্তার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দিলেও তাকে অভিযুক্ত করে পান্না আক্তার সহ 4 জন আদালতে সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হাসপাতালের যন্ত্রপাতি কেনার নামে সরকারের প্রায় 4.5 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শ্যামলীর 250 শয্যার টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ আবু রায়হান সহ 5 জনকে আসামি করে 3টি মামলার অনুমোদন দিয়েছে দুদক। এছাড়া এ অর্থ আত্মসাতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আহমেদ এন্টারপ্রাইজ ও প্রমিক্সো লিমিটেডের কর্মকর্তাদেরও আসামি করার সুপারিশ করা হয়। দুদক সচিব জানান, দরপত্র আহ্বান ও কার্যাদেশ দেওয়ার ক্ষেত্রে অভিযুক্তরা অতিরিক্ত অর্থ দেখিয়ে সরকারের কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যে কোনো অভিযোগ আমলে নেওয়া হবে। এখানে 2017 এবং 18 অর্থ বৎসরে এমনি অন্য কোনো বিষয় নাই। 17 এবং 18 অর্থ বৎসরে একটি বিলের মাধ্যমে 1,47,12,088 টাকা, একই সালে 3টি বিলের মাধ্যমে 2,42,83,976 টাকার আরেকটি বিলের মাধ্যমে 56,80,300 টাকা আত্মসাতের অপরাধে ডাক্তার ইমরান আলী, ডাক্তার মোহাম্মদ আবু রায়হান 3টা মামলা কমিশন কর্তৃক অনুমোদন করা হয়েছে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে প্রায় 2 মাস বন্ধ থাকার পর পর্যটন নগরী কক্সবাজার থেকে ঢাকা রুটে ফের যাত্রাবাহী বিমান চলাচল শুরু হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ 3টি বিমান সংস্থাকে স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে ফ্লাইট চালানোর অনুমতি দেওয়া হয়েছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। আরও জানাচ্ছেন সুজা উদ্দিন রুবেল।
কক্সবাজার বিমানবন্দর করোনার মহামারীর দ্বিতীয় ঢেউ সামাল দিতে বন্ধ করে দেওয়া হয়েছিল এখানে ঢাকা থেকে আসা বিমানের অবতরণ। প্রায় 2 মাস বন্ধ থাকার পর ফের ঢাকা কক্সবাজার রুটে শুরু হয়েছে বিমান চলাচল, যার কারণে মঙ্গলবার সকাল থেকে যাত্রীরা আসতে শুরু করেন বিমানবন্দরে। প্রকাশ করেন স্বস্তি। চালু হলে তো অবশ্যই সুবিধা হয়েছে, কারণ বন্ধ থাকার কারণে কিছু প্রবলেম ছিল। প্লেন চালু হতে আসাতে ভালো লাগছে। বন্দি দশার মধ্যে থেকে মুক্তি পেয়ে মানুষ আসলে একটু শান্তির ছোঁয়া লাগছে। মঙ্গলবার বেলা 11টায় প্রথমে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে নভোএয়ার, এরপর 10 মিনিট পরে পৌঁছে ইউএস বাংলা। তবে করোনার কারণে বিমান থেকে যাত্রী নামার ক্ষেত্রে ছিল সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা। আর যেসব যাত্রী ঢাকা থেকে এসেছেন তারাও বলছেন বন্দিদশা থেকে মুক্তির জন্যই কক্সবাজারে ছুটে আসা। খুলে দেওয়াতে খুব আমাদের ভালো হয়েছে, আমাদের গাড়ির জার্নিটা করতে হচ্ছে না। ঢাকায় যাব লং জার্নিটা এটা আসলে করা পসিবল হয়ে ওঠে না। ফ্লাইটটা খুলে যাওয়ার জন্য আমরা খুবই হ্যাপি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ 3টি বিমান সংস্থাকে শর্ত সাপেক্ষে ফ্লাইট চালানোর অনুমতি দেয় বেবিচক। তাই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে বলে জানালেন বেসরকারি 2 এয়ারলাইন্সের কর্মকর্তা। সরকারের বিধিনিষেধ অনুমোদে যে সরকার যতটুকু পারমিশন দিয়েছে ততটুকুতেই আমরা যাত্রী পরিবহন করছি। হ্যান্ড স্যানিটাইজার, ফ্লাইট ডিসইনফেক্টেন্ট লিকুইড, তারপর মাস্ক সবকিছু প্রোভাইড করতেছি। করোনা ভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে গত 5 এপ্রিল থেকে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ ছিল। তবে 21 এপ্রিল থেকে কক্সবাজার ছাড়া অভ্যন্তরীণ অন্য রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চালু করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আবাসিক এলাকায় এবং বাড়িতে ডেঙ্গু প্রতিরোধে এবার তারকাদের নিয়ে অভিযানে নামল উত্তর সিটি কর্পোরেশন। অভিযানের প্রথম দিনেই মোহাম্মদপুরের চিত্রনায়ক অনন্ত জলিলের নির্মাণাধীন ভবনে পাওয়া যায় এডিসের লার্ভা। এছাড়া যাদের বাসায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে তাদের জরিমানা সহ কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বর্ষায় বৃষ্টির জমা পানিতে এডিস মশা বাড়ার সাথে সাথে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা থাকে। তাই বর্ষার শুরুতেই অভিযানে নেমেছে উত্তর সিটি কর্পোরেশন। এবার তাদের সঙ্গে ছিলেন তারকারা। 10 দিনের অভিযানে প্রথম দিনে মোহাম্মদপুরে প্রথমে র্যালি বের করা হয়। পরে অভিযানে বড় পর্দার জনপ্রিয় নায়ক অনন্ত জলিলের নির্মাণাধীন ভবনে মেলে এডিসের লার্ভা। উপস্থিত ইঞ্জিনিয়ারকে 6 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বারবার বলে গিয়েছেন, কিন্তু ওরা কোনোভাবেই সতর্ক হননি, কোনো পরামর্শই তারা শুনেনি। সেই বিবেচনায় সরকারের যে সংক্রমণ আইন আছে, সংক্রমণ আইনের 269 ধারায় যিনি দায়িত্বে আছেন ওনাকে আমরা 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ সময় চিত্রনায়ক ফেরদৌস অনন্ত জলিলের বাসায় সতর্কতামূলক স্টিকার লাগিয়ে দেন। আমি নিশ্চিত অনন্ত ভাই ডেফিনেটলি এটা বুঝবেন এবং উনি বরং আমার ধারণা যে আরও বেশি করে শাস্তি দিবেন। যারা এই সাথে জড়িত ছিল, যাদের জন্য আজকে এই ঘটনাটি ঘটেছে, তারা আরও বেশি শাস্তি পাবে, দৃষ্টান্তমূলক শাস্তি পাবে বলেই আমার বিশ্বাস। একই রোডে আরেকটি বহুতল ভবনের বেজমেন্টে লার্ভা পাওয়ায় 3 লাখ টাকা জরিমানা করা হয়। মেয়র হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাবশালীদেরও ছাড় দেওয়া হবে না। ওনারা কর্ণপাত করেন নাই, সবাই ওনাদের জোর দেখায়। আমাদের গায়ের জোর আছে, আমাদের রাজনৈতিক জোর আছে। আগামী 10 দিন পর্যন্ত এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। আমি অনুরোধ করব সকলকে, আসুন এই কোভিডের সময় যেন কোনো ডেঙ্গির মতন মহামারীর জন্য আমরা জন্য না হয়। অভিযানে যেসব বাসায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে সেসব বাড়িতে ক্রস চিহ্ন দেওয়ার পাশাপাশি স্টিকার লাগিয়ে আশপাশের মানুষকে সতর্ক করে দেওয়া হয়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি, অন্যদিকে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে দগ্ধ খামারিদের। কোম্পানিগুলো দাম কম দেওয়ার পাশাপাশি অনেক সময় দুধ সংগ্রহ কমিয়ে দেয় বলে অভিযোগ তাদের। এমন অবস্থায় বিশ্ব দুগ্ধ দিবসে রাজধানীতে এক অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ম রেজাউল করিম দুগ্ধ শিল্পকে বিশ্বমানের করে গড়ে তুলতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় পর্যায়ে ইউএইচটি পদ্ধতিতে দুধ সংরক্ষণ করার ব্যবস্থা করা গেলে ন্যায্য মূল্যে পাবেন খামারিরা। 1973 সালে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটার দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই অঞ্চলে গড়ে উঠে শত শত গরুর খামার। বর্তমানে এখানে গড়ে উঠেছে প্রায় 45টি বেসরকারি দুধ শীতলীকরণ কোম্পানি। গবাদি পশু সারা বছরই খামার সংলগ্ন গোচারণভূমিতে রাখা হয়। সেখানে সবুজ ঘাসের পাশাপাশি খড়, বিভিন্ন প্রকারের ভুসি, খৈল খাইয়ে প্রাকৃতিক পরিবেশে লালন পালন করা হয় পশুগুলোকে।
কিন্তু বর্ষা মৌসুম আসলে চিন্তায় পড়ে খামারিরা। পানিতে সবুজ চারণভূমি তলিয়ে যায়। একদিকে দুধের দাম কম, অন্যদিকে দফায় দফায় গো খাদ্যের মূল্য বৃদ্ধিতে লোকসান গুনতে হয় খামারিদেরকে। এছাড়া দুধ কোম্পানিগুলো দাম কম দেওয়ার পাশাপাশি অনেক সময় দুধ সংগ্রহ কমিয়ে দেয় বলে অভিযোগ খামারিদের। বন্যার সময় আমাদের গরুর প্রতি আরো খরচ বেশি বেড়ে যায়। ধরুন খ্যার কেনা লাগবে, কাঁচা ঘাস পাইব না। বর্ষায় খুব কষ্ট যাবে। এক মন খ্যারের দাম 700 টাকা। তারপরে দুধের মেল বন্ধ হয়ে গেলে বারে করণ লেগে বন্ধ হয়ে যায়, 20 টাকা 22 টাকার কিনা বেচা করি। দুগ্ধ শিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় দুধের মূল্য বৃদ্ধি সহ কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি প্রান্তিক খামারিদের। দুধের দাম পাই না, অথচ গরু টরু বিক্রি করে লোন টোন তোলা আছে। সরকারের কাছে আমরা এটুকু অনুরোধ, দুধের দাম বাড়া দেওয়া লাগবে, খয়ার ভুষির দাম কমা দেওয়া লাগবে। এদিকে দেশের দুগ্ধ শিল্পকে বিশ্বমানের করে গড়ে তুলতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম। বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন। কি কোঅপারেশন লাগবে দুগ্ধ শিল্পকে বিকশিত করার জন্য, বিশ্বমানের করার জন্য এবং দুগ্ধ জাতীয় পণ্য বৃদ্ধি করার জন্য কি কি সহযোগিতা লাগবে? বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসেন। সংশ্লিষ্টরা বলছেন, স্থানীয় পর্যায়ে ইউএসটি পদ্ধতিতে দুধ সংরক্ষণ করার ব্যবস্থা করা গেলে ন্যায্য মূল্য পাবেন খামারিরা। নাজমুস সালেহী, সময় সংবাদ। কাল থেকে আবারও মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ। তবে বিকেএসপির স্থলে আপাতত 4 দিন শুধুমাত্র মিরপুরে ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিসিডিএম চেয়ারম্যান। 3 ভেন্যুতে প্রতিদিন 6টি করে ম্যাচ হওয়ার কথা থাকলেও গতকাল প্রচণ্ড বৃষ্টিতে ধুয়ে গেছে বিকেএসপির প্রথম 2 ম্যাচ। বৃষ্টির হানায় দিনের বাকি 2 ম্যাচের মধ্যে কেবল একটি ম্যাচই হয়েছে পূর্ণ 40 ওভার। মিরপুরেও কার্টেল ওভারে খেলা শেষ করতে হয়েছে আবাহনী এবং পার্টিক্সকে। তবে মঙ্গলবার আবহাওয়ার অবস্থা আরও খারাপ হলে দিনের 6টি ম্যাচই স্থগিত করার সিদ্ধান্ত নেয় প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। পরে দুপুরে সিদ্ধান্ত বদলে শুধুমাত্র মিরপুরে খেলা চালানোর সিদ্ধান্ত নেয় সিসিডিএম। এখন থেকে দিনে 3টি করে ম্যাচ হবে শেরেবাংলায়। পরে বিকেএসপির মাঠ ঠিক হলে সেখানে ম্যাচের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। গাজীপুরের হাজী আব্দুস সাত্তার দারুল উলুম মসজিদ দৃষ্টি কাড়ে সবার। বিশাল আয়তনের মসজিদটি নির্মাণে ব্যবহার হয়েছে বিদেশি মার্বেল পাথর। দোতলা মসজিদটিতে নামাজ আদায় করতে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জুনায়েদ রুবেল। সবুজের বুকে দাঁড়িয়ে 110 ফুটের পাশাপাশি 2 মিনার। মিনার থেকে ভেসে আসছে আজানের ধ্বনি। ধর্মপ্রাণ মুসল্লিদের আহ্বান করা হচ্ছে শান্তির পথে। মাঝে বিশাল আকৃতির 4টি গম্বুজ আর চতুর্দিকের সবুজের সমারোহ সৌন্দর্য বহুগুণ বাড়িয়েছে। সবচেয়ে দৃষ্টিকারে ভেতরে বাইরে পিলার থেকে শুরু করে দরজা জানালা সবখানে মোড়ানো বিদেশি মার্বেল পাথর। দেয়ালে রয়েছে বিভিন্ন কারুকাজ, যেখানে শৈল্পিক নকশাতে ফুটিয়ে তোলা হয়েছে ইসলামী ঐতিহ্য। শুক্রবার বড় একটি জামাত হয়, এই জামাতে নামাজ পড়ে আমরা বড় জামাতে নামাজ পড়লে অবশ্যই বেশি সওয়াব হয়। 2010 সালে আনুষ্ঠানিকভাবে 4 বিঘা জমির উপর ব্যবসায়ী আব্দুস সাত্তার মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। টানা 6 বছরে শেষ হয় নির্মাণ কাজ। এরই পাশে করা হয় কওমি মাদ্রাসা। সব মিলিয়ে প্রায় 17 বিঘা জমি জুড়ে মসজিদ মাদ্রাসা। মসজিদটা অনেক সুন্দর এবং অনেক ভালো। এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসেন। ভারত থেকে পাথর এনে এই মসজিদটি নির্মাণ কাজ করা হয়েছে। মসজিদ পরিচালনায় 5 জন ইমাম, 2 জন মুয়াজ্জিন ও 2 জন খাদেম রয়েছেন। এছাড়াও আরো 15 জন সার্বক্ষণিক সৌন্দর্য বর্ধন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন। এখানে বিভাগ রয়েছে, হিজ বিভাগ, নাজারা বিভাগ, নুরানি বিভাগ, এগুলি মাশাআল্লাহ চলে। এলাকায় ইসলাম বিস্তারের কথা চিন্তা করেই অনেকের সহযোগিতা নিয়ে পৈতৃক সম্পত্তি সহ জমি কিনে মসজিদ নির্মাণের কথা জানান প্রতিষ্ঠাতা। যত বেশি মানুষ মসজিদমুখী হবে তত বেশি মানুষের মনে দুনিয়ার চেয়ে আখিরাতের চিন্তা বেশি আসবে, সমাজে ভালো একটা পরিবর্তন আসবে। সে উদ্দেশ্য নিয়ে এটা করা।
বর্তমানে হাফেজ কারি সোয়াইব আহমেদ আশরাফি শুক্রবার জুমার নামাজ পড়ান। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সীমান্তের 7 জেলায় করোনা পরিস্থিতির আরও অবনতি। সাতক্ষীরায় 1 মাসে 4 গুণ সংক্রমণ, 24 ঘন্টায় মারা গেছে 9 জন। সারা দেশেও 3 সপ্তাহ পর সর্বোচ্চ প্রাণহানি। টানা 3 ঘন্টার মুষলধারে বৃষ্টিতে ভেসে গেছে রাজধানী। জলজটে নাকাল নগরবাসী, দুর্ভোগ চরমে। খাল দখল হওয়াকেই দুষলেন মেয়র আতিক। এবং ভরা বর্ষাতেও চলবে পদ্মা সেতু নির্মাণযোগ্য। বৃষ্টি মাথায় রেখে 3 মাসের পরিকল্পনা। সেপ্টেম্বরেই শেষ হবে রোড স্ল্যাব বসানোর শতভাগ কাজ। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।